সমসাময়িক আরবের বিভিন্ন রাজ্য ও নেতৃত্ব প্রসঙ্গ আর রাহিকুল মাকতুম সিরিজ পর্ব ৮। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এমন এক সমাজে যেখানে রাজনীতি ছিল বিভক্ত, নেতৃত্ব ছিল দুর্বল, আর মানুষ পথ হারিয়েছিল তাওহীদের আলো থেকে। প্রিয় দর্শক, আজ আমরা আর রাহিকুল মাকতুম সিরিজের পর্ব ৮-এ প্রবেশ করছি, যার শিরোনাম সমসাময়িক আরবের বিভিন্ন রাজ্য ও নেতৃত্ব প্রসঙ্গ। আপনি কি জানেন, নবীজির আগমনের আগে আরব উপদ্বীপে কতগুলো শক্তিশালী রাজ্য ছিল? কে ছিল তাদের শাসক, কিভাবে তারা শাসন করত, এবং ইসলামের আগমনের আগে তাদের অবস্থা কেমন ছিল? আজ আমরা জানব সেই রাজনৈতিক মানচিত্র, যা নবুয়তের ইতিহাস বোঝার ভিত্তি তৈরি করে। আরব উপদ্বীপে নাবী সাহেবের দাওয়াত প্রকাশের প্রাক্কালে দুপ্রকারের রাজ্য শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এক, মুকুট পরিহিত সম্রাট, তবে তারা প্রকৃতপক্ষে সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত ছিলেন না। ২, গোত্রীয় দলনেতাগণ। মুকুট পরিহিত সম্রাটগণের যে মর্যাদা ছিল, অন্যান্য খ্যাতিমণ্ডিত গোত্রীয় দলনেতাগণেরও সেই মর্যাদাই ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের যে বিশেষ বৈশিষ্ট্যটি ছিল তা হচ্ছে তারা ছিলেন সম্পূর্ণ স্বাধীন। যে সকল সাম্রাজ্যে মুকুটধারী সম্রাটগণের প্রশাসন কায়েম ছিল সেগুলো হচ্ছে শাহানে ইয়ামান, শাহানে আলে গাসসান সাম্রাজ্য এবং শাহানে হিরা, ইরাক। অবশিষ্ট অন্যান্য সকল ক্ষেত্রেই ছিল গোত্রীয় দলনেতার প্রশাসন। ইয়ামান সাম্রাজ্য, আল মুলক বিল ইয়ামান। আরবে আরিবার অন্তর্ভুক্ত যেসব সম্প্রদায় প্রাচীনতম ইয়ামান সম্প্রদায় হিসেবে চিহ্নিত ছিল, তারাই ছিল সাবা সম্প্রদায়ভুক্ত। প্রাচীন উর, ইরাক ভূখণ্ডের বহু পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসাবশেষ থেকে যে সকল তথ্য প্রমাণাদি উদ্ধার করা সম্ভব হয়েছে, তাতে খ্রিস্টপূর্ব ২৫০০ বছর পূর্বের সম্প্রদায়ের কথা উল্লেখিত হয়েছে। কিন্তু খ্রিস্টপূর্ব একাদশ শতকে তাদের অভ্যুদয় সূচিত হয়েছিল বলে তথ্য প্রমাণাদি সূত্রে অনুমিত হয়েছে। গবেষণালব্ধ তথ্যাদির ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা করা হয়ে থাকে তা হচ্ছে নিম্নরূপ। ১, খ্রিস্টপূর্ব ৬২০ থেকে ১৩ পর্যন্ত। এই সময়কালে কিছু নির্দিষ্ট দেশসমূহে তাদের রাজত্ব ছিল বলে জানা যায়। জাউফে অর্থাৎ নাজরান ও হাজরামাউতের মধ্যবর্তী স্থানে তাদের আধিপত্য প্রকাশ পায়। অতপর তানম অধিকৃত হয় এবং পরবর্তীতে তাদের সাম্রাজ্য ব্যাপকভাবে প্রশস্ত হয় ও বিস্তার লাভ করে। এমনকি তাদের রাজনৈতিক প্রভাব উত্তর হেজাজের মান ও উলা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। কথিত আছে যে তাদের কলোনি বা উপনিবেশ আরব বিশ্বের বাইরেও বিস্তার লাভ করে। ব্যবসা ছিল তাদের প্রধান জীবিকা। অতপর মায়েরিবের সেই বিখ্যাত বাঁধ নির্মাণ করা হয়, যা ইয়ামানের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি বিষয় ছিল। তাদের পৃথিবী প্রভূত কল্যাণ দেওয়া হয়েছিল। কোরআনে এসেছে, হাত্তা নাসু জিকরা ওয়াকানু কাউমান বুরা। পরিণামে তারা ভুলে গিয়েছিল তোমার প্রেরিত বাণী, যার ফলে তারা পরিণত হল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। ওই সময়কালে শাহানে সাবার মর্যাদাসূচক উপাধি ছিল মুকাররাবে সাবা। তার রাজধানী ছিল শিরোয়া, যার ধ্বংসাবশেষ চিহ্ন আজও মায়েরেব শহর থেকে উত্তর পশ্চিম দিকে ৫০ কিলোমিটার পথের দূরত্বে ও সানা থেকে ১৪২ কিলোমিটার পূর্বে দেখতে পাওয়া যায়, এবং তা খারিবা নামে প্রসিদ্ধ রয়েছে। এই রাজ্য বংশানুক্রমে ২২ থেকে ২৩ জন বাদশাহ দেশ শাসন করেন। ২, খ্রিস্টপূর্ব ৬২০ থেকে ১১৫ অব্দ পর্যন্ত। এই সময়কালে তাদের রাজত্বকে সাবা সাম্রাজ্য বলা হতো। সাবা সম্রাটগণ মোকাররাব উপাধি পরিত্যাগ করে রাজা অর্থাৎ বাদশাহ সম্মানসূচক উপাধি গ্রহণ করেন এবং সারোয়ার পরিবর্তে মাওরিবকে রাজধানীর ঘোষণা করেন। সেই শহরের ধ্বংসাবশেষ আজও সানা নামক স্থানের ১৯২ কিলোমিটার পূর্বে পরিদৃশ্য হয়। এই সময় থেকেই সাবা সম্প্রদায়ের পতন শুরু হয়ে যায়। নাবেতীয়রা প্রথমে হেজাজের উত্তর প্রদেশে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে নিয়ে সাবা সম্প্রদায়ের বসতি স্থাপনকারীদের সেখান থেকে বহিষ্কার করেন। অধিকন্তু রুমিগণ মিশর, শাম এবং হেজাজের উত্তরাংশ দখল করে নেওয়ার ফলে সমুদ্রপথে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এভাবে ক্রমান্বয়ে তাদের ব্যবসা বাণিজ্য সংকুচিত হতে হতে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এদিকে কাহাতানি গোত্রসমূহ নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কলহে লিপ্ত হয়ে পড়ার ফলে নিজ নিজ আবাসস্থল পরিত্যাগ করে তারা নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন।
300 খ্রিস্টাব্দ পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত এই সময়কালে তাদের রাজত্বকে দ্বিতীয় হিমারি বলা হতো এবং তাদের রাজ্য সাবা, জুরাইদান, হাজরামাউত ও ইয়ামান হিসেবে পরিচিতি লাভ করে। ইয়ামানের মধ্যে অব্যাহতভাবে অস্থিরতা বিশৃঙ্খলা ঘটতে থাকে, একের পরের বহু বিপ্লব ও গৃহযুদ্ধ সংগঠিত হতে থাকে এবং এর ফলে বহির্শক্তির হস্তক্ষেপের অবাঞ্ছিত সুযোগ সৃষ্টি হয়ে যায়। এমনকি এ পর্যায়ে এমন এক অবস্থার উদ্ভব হয় যার ফলশ্রুতিতে ইয়ামানের স্বাধীনতা বিলুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে সেই যুগের রুমিগণ অ্যাডন দ্বীপে সৈন্য সমাবেশ করে তার উপর আধিপত্য প্রতিষ্ঠিত করেন। তারপর হিমুয়ার ও হামদানের পারস্পরিক অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে হাবশিগণ রুমিগণের সহায়তায় তাঁদের উপর আধিপত্য প্রতিষ্ঠিত করেন 340 খ্রিস্টাব্দে। হাবশি সাম্রাজ্যের গভর্নর হিসেবে ইউরায়াত ইয়ামানের শাসনকার্য পরিচালনা করতে থাকেন, কিন্তু আব্রাহা বিন সাবাহ আল আশরাম নামে তার অধীনস্থ এক সৈনিক 549 খ্রিস্টাব্দে তাকে হত্যা করে নিজে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেন এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে হাবশি সম্রাটের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলতে সক্ষম হন ও খুশি করেন। ইনি ছিলেন সেই আব্রাহা যিনি কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল হস্তিবাহিনীসহ কাবা অভিমুখে অভিযান পরিচালনা করেন এবং শেষ পর্যন্ত আল্লাহর পক্ষে বাহিনীর কর্তৃক সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হন। আসমানি গ্রন্থ আল কোরআনে এই ঘটনা আসহাবে ফিল হস্তিবাহিনী নামে প্রসিদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা ফিলের ঘটনার পর সনায় ফিরে আসার পর তাকে ধ্বংস করেন। তারপর তার পুত্র ইয়াকসুম সিংহাসনে আরোহণ করেন। এরপর রাজত্ব করেন দ্বিতীয় পুত্র মাসরুক। তাদের উভয় সম্পর্কে বলা হয়েছে তারা ছিল তাদের পিতার থেকেও খারাপ এবং ইয়ামানবাসীকে নিপীড়ন ও অত্যাচারের ক্ষেত্রে অত্যন্ত নিকৃষ্ট স্বভাবের। আসহাবে ফিলের ঘটনার পর ইয়ামানবাসীগণ পারস্য রাজে সাহায্যপুষ্ট হয় এবং হাবশিগণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ইয়ামানবাসীগণ সাইফ বিন জি ইয়াজান হিমিয়ারির সন্তান মাদিক আরবের নেতৃত্বে হাবশিগণকে সে দেশ থেকে বহিষ্কার করে মুক্ত স্বাধীন সম্প্রদায় হিসেবে মাদিক আরবকে সম্রাট মনোনীত করেন। এ ছিল 575 খ্রিস্টাব্দের ঘটনা। স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পর মাদিক আরব কিছু সংখ্যক হাবশিকে নিজের খেদমত ও রাজদরবারের জাঁকজমক বৃদ্ধির কার্যে নিয়োজিত করেছিলেন, কিন্তু তার এই অবিমর্ষিকারিতা প্রসূত ভ্রান্ত নীতির ফলে দুগ্ধকলা সহকারে সর্পপালন প্রবাদবাক্যটি এক মর্মান্তিক সত্যে পরিণত হয়ে যায়। প্রতারণা করে ওই হাবশিগণ একদিন মাদিক আরবকে হত্যা করার মাধ্যমে জুইয়াধান পরিবারের শাসন ক্ষমতাকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেয়, আর দেশটি পারস্য রাজের একটি প্রদেশে পরিণত হয়। এরপর থেকে পারস্য বংশোদ্ভূত কয়েকজন গভর্নর একাধিকবার ইয়ামান প্রদেশে শাসন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন। অবশেষে সর্বশেষ পার্সি গভর্নর বাজান 628 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করলে ইয়ামান পারস্য শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে ইসলামী জীবনধারা ও শাসন সৌকর্যের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয়। প্রিয় দর্শক, এই ইতিহাস শুধু অতীত নয়, এটি আজকের নেতৃত্ব সমাজেরও প্রতিফলন। ক্ষমতা, রাজনীতি ও বংশ যদি আল্লাহভীতিহীন হয় তবে পতন অবশ্যম্ভাবী। ইসলাম এসেছে মানুষকে এক করতে, জাতি নয় ঈমানের ভিত্তিতে নেতৃত্ব দিতে। পরবর্তী পর্বে আমরা জানব হীরা ও গাসসান রাজ্যের পতনের ইতিহাস, যা নবুয়তের আগমনের বাস্তব প্রস্তুতি তৈরি করেছিল। তাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেলটি। ইতিহাস জানুন, নবীজির জীবন জানুন এবং আল্লাহর পথে চলার প্রেরণা পান। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।